ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে, আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহমুদ। অর্থনীতির সংলাপের আজকের বিষয়, খেলাপি ঋণে অডিটরদের দায় আছে। এই বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ এর সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, আছেন বাংলাদেশ কমার্স ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ আশরাফুজ্জামান, এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। জনাব শেখ আশরাফুজ্জামান, আপনার কাছে আগে একটু জানতে চাই যে আসলে অডিটরদের কাজটা মূলত কি? ধন্যবাদ। অডিটরদের কাজটা মূলত কি এটা আমরা সবাই জানি, তারপরও আমার দর্শকদের জন্য একটু জানতে চাই। দর্শকরাও জানে, কারণ দর্শকরা কোনো না কোনোভাবেতে অডিটরদের রিপোর্ট আমি মনে করি তারা দেখে পড়ে। এই অডিটর তো অনেক সেই সৃষ্টির আদিকাল থেকেই অ্যাকাউন্টস আছে, অডিট আছে। এখন যুগে যুগে বিভিন্ন সময় দেশের অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে অডিটরদের রেসপন্সিবিলিটি আর বাড়ছে। তো আমাদের এখন বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়টা আসছে যে সব ক্ষেত্রেই অডিটরদেরকে একটা দোষারোপ করা হচ্ছে যে না, ব্যাংকের টাকা নাই, ক্লাসিফাইড লোন, ডিফল্টাররা টাকা নিয়ে দিতে পারতেছে না। ঠিক এই দোষারোপের আগে আসলে তারা কি কাজটা করে, তাদের ভূমিকাটা কি, সেটা একটু জানাটা জরুরি। তাদের কাজটা কি? ইনফ্যাক্ট দেখেন, লোন ডিসবার্সমেন্ট, লোন স্যাংশন থেকে ডিসবার্সমেন্ট পর্যন্ত এই পর্যায়ে কিন্তু অডিটরদের কোনো ভূমিকা নাই। বিকজ ব্যাংক একটা ক্লায়েন্টের কাস্টমারকে তারা অ্যাসেস করে, তারা তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফোরকাস্ট দেখে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, প্রজেক্টেড মোস্ট অফ দ্য কেসেস বিফোর ডিসবার্সমেন্ট লোন তারা কিন্তু প্রজেকশন দেখে, তার ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি দেখে, তার মেশিন ক্যাপাসিটি দেখে, তার প্রোডাকশন ক্যাপাসিটি দেখে, যে প্রোডাক্ট সে সেল করবে, যে বিজনেস করবে তার মার্কেট ক্যাপাসিটি দেখে। এইটা দেখে তাকে একটা অ্যাসেস করে এবং তার গ্রুপ লায়াবিলিটি দেখে, তার সিআইবি আপডেট দেখে অল ডিউ ডিলিজেন্স করে তাকে একটা লোন স্যাংশন দেয়। এবং সেই লোনের এগেনস্টে কোলাটারাল সিকিউরিটি তারা মর্টগেজ রাখে। এই কোলাটারাল সিকিউরিটির ক্ষেত্রেও কিন্তু অডিটরের কাছে কোনো ভূমিকা নাই, বিকজ ওইটার ভ্যালুয়েশন কোনো XYZ ভ্যালুয়ার কোম্পানি দিয়ে করে, এবং ব্যাংকের সাতার মতো ভ্যালুয়েশন কোম্পানি বাংলাদেশে আছে। তো এখন এই একটা অ্যাসেটের ভ্যালু কিন্তু মার্কেট ভ্যালু, এটা ডকুমেন্টারি প্রমাণ করা সম্ভব নয়। তো যে কারণেই এই লোনগুলোর টোটাল প্রসেসে কিন্তু অডিটরদের ইনভলভমেন্ট নাই। লোন দেওয়ার পরে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন করা হয় তখন ওইটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে অডিটররা অডিট করে। এবং বিজনেসের যে সম্ভাব্যতা, আমরা যেটাকে ইংরেজিতে বলি যে মানে প্রজেক্ট ভায়াবিলিটি, সেটি তো নিশ্চয়ই অডিটররা সেটার ক্ষেত্রে অডিটরদের কাছে আসে না। আমি তো বললাম, লোন স্যাংশন থেকে ডিসবার্সমেন্ট অল দিস প্রসেসে ডিউ ডিলিজেন্সের কোথাও অডিটরদের ইনভলভমেন্ট থাকে না। এমন না যে এই লোনটা ডিসবার্সমেন্টের আগে অডিটরের একটা সার্টিফিকেট লাগবে, সেটাও লাগে না। তারা কিন্তু ওই ক্লায়েন্টের ফাইন্যান্সিয়াল অবস্থা দেখে, ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি করে তারা তাকে লোন ডিসবার্স করে। অডিটরের দায়িত্ব হচ্ছে যে যখন ইয়ার এন্ডে যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ভেরিফিকেশনের দায়িত্ব তখন অডিটরের কাছে আসে। তা তখন কি হয়, অডিটর দেখে অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্ডিচার। তো অ্যাসেট লায়াবিলিটিতে তার যে ব্যাংকের অ্যাসেট কি, ব্যাংকের অ্যাসেট হচ্ছে ইনভেস্টমেন্ট, যেখানে যেখানে লোন দিয়েছে। ব্যাংকের লায়াবিলিটি কি, ডিপোজিটরদের টাকা। তো ডিপোজিটরের টাকা তো লায়াবিলিটি, অল লায়াবিলিটিস অ্যালাইভ স্টিল, এটাই নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু অ্যাসেট কি হচ্ছে, অ্যাসেট ইরোশন হয়ে যাচ্ছে। কীভাবেতে হয়েছে, সে যখন প্রথমেই মর্টগেজগুলো দিয়েছে কোলাটারাল সিকিউরিটি, ওখানে কিন্তু তার ত্রুটি ছিল। বিকজ তার হয়তো 1 কোটি টাকার জমি ভ্যালুয়েশন করছে 20 কোটি টাকা। তো 20 কোটি টাকার এগেনস্টে তাকে লোন দিয়েছে কত, 15 কোটি টাকা। বিকজ আমাদের একটা ট্রেডিশন আছে যে কোলাটারাল সিকিউরিটির 70%, 80% ডিসবার্স করতে পারে। তো এখন ইন রিয়েল সেন্সে যদি ওই অ্যাসেটের ভ্যালু যদি 20 কোটি না হয়ে 5 কোটি হয়,
তাহলে কিন্তু তার এখানে একটা অ্যাসেট গ্যাপ হয়ে গেছে, সিকিউরিটি গ্যাপ হয়ে গেছে। এইভাবেতে গ্রাজুয়ালি গ্যাপ হইতে হইতে এটা কিন্তু ব্যালেন্স শিটে কিন্তু কোলাটারাল সিকিউরিটির ভ্যালু ব্যালেন্স শিটে থাকে না, ব্যালেন্স শিটে থাকে টোটাল লোন, এই লোনের এগেনস্টে থাকে ডিপোজিট, ডিপোজিটরদের টাকা লোন দেয়, অ্যাসেট লায়াবিলিটি। তো এখানে অডিটরের কাজ যথা নিয়মে তারা দেখে। হ্যাঁ, অডিটরের একটা পর্যায়ে এসে যখন দেখে ব্যাংক এই লোনটা দিতে পারে না, নন পারফর্মিং লোন হয়ে যায়, নন পারফর্মিং এনপিএল, তো যখন দেখা যায় লোনটা আর রিপে হচ্ছে না টাইমলি, তখন কিন্তু এগুলো অ্যাজ পার আমাদের রেগুলেটর বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী এটাকে তখন এটার এগেনস্টে ক্লাসিফাই করতে হয়, প্রভিশন নিতে হয়। তো এইটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সে ওই ব্যাংকের টু অ্যাভয়েড দ্য লস সে কী করে, এই প্রভিশনটা ডিফার করে। কীভাবে ডিফার করে? বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন, বাংলাদেশ ব্যাংক থেকে একটা অ্যাপ্রুভাল নিয়ে আসে, নিয়ে বলে যে না, তার 2000 কোটি টাকা শর্টফল আছে প্রভিশন, বিকজ এই 2000 কোটি টাকা যদি প্রভিশন নেওয়া হয়, এই প্রভিশন ইজ এ চার্জ এগেইনস্ট প্রফিট। সো তখন তার লস বেড়ে যাবে অথবা প্রফিট কমে যাবে, তখন তার ইপিএস কমে যাবে, ব্যাংকে একটা ত্রাস সৃষ্টি হবে, ডিপোজিটররা এটা টাকা উইথড্রল সিস্টেমে চলে যাবে। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো, কিন্তু জনাব শাহাদাত হোসেন, আপনার কাছে একটু জানতে চাই যে মানে এটা তো গেল ব্যাংকের ক্ষেত্রে, আমরা দেখেছি পুঁজিবাজারের ক্ষেত্রেও আসলে অডিটরদের একটি বড় ভূমিকা থাকে। একটি প্রতিষ্ঠান যখন তালিকাভুক্ত হয়, সেখানে আমরা জানি যে তার স্বাস্থ্য বা তার ব্যবসার সম্ভাবনা কতটুকু, সেই বিষয়গুলো আসলে একটা অডিট রিপোর্টের উপরেই ফুটে ওঠে। সেখানে আসলে অডিটরদের ভূমিকা কত? জি, থ্যাংক ইউ আপনাকে। আমি প্রথমে একটু বলি যে প্রশ্নটা আপনার প্রথমে ছিল, সেটি হচ্ছে যে অডিটরের দায়িত্বটা কি বা অডিটরের বিষয়টা কি ধরনের দায়িত্ব পালন করে থাকে। দেখেন, অডিট জিনিসটা কিন্তু একটা ব্যাপক শব্দ, দেশে বিভিন্ন ধরনের অডিট থাকে। তা আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে চার্টার অ্যাকাউন্ট্যান্ট, ফিনান্সিয়াল অডিট বা এক্সটার্নাল অডিট বলি আমরা, স্ট্যাটুটরি অডিট বলি, আইনের দ্বারা যে বিধিবদ্ধ যে অডিটটা, সেটি হচ্ছে চার্টার অ্যাকাউন্ট্যান্ট করতে আমাদের সেই অডিটটা। এই অডিটে আমাদের দেশে আসলে সত্যিকার অর্থে কথা বলতে কি, অডিট সবগুলাকে মানুষ জানি কেমন জেনারেলভাবে একটু ঘুলাইয়া ফেলে, সব ধরনের অডিটকে একরকম মিনিংয়ে নিয়ে আসে। কিন্তু আমাদের অডিটটার ব্যাপারে স্পেসিফিক্যালি বলতে চাই যে অডিটটার মূল অ্যান্ড ফরমোস্ট দায়িত্ব হচ্ছে যে একটা রিপোর্ট তৈরি করে দেওয়া, একটা অডিটর্স রিপোর্ট। সেই রিপোর্টের মূল অবজেক্টিভটা হচ্ছে যে এক্সপ্রেস অ্যান ইন্ডিপেন্ডেন্ট অপিনিয়ন অন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ওয়েদার দিস ফিনান্সিয়াল স্টেটমেন্ট এক্সপ্রেস দ্য ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অ্যান্ড ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট। এই বিষয়টাকে এনশিওর করা হয়, এটাই হলো অডিটরের মূল দায়িত্ব। এবং একটা বড় আসপেক্ট হচ্ছে একটা ওপিনিয়ন। অ্যাপার্ট ফ্রম দিস আরও কিছু বিষয়, লিগ্যাল ইস্যুসগুলাও এখানে উল্লেখ করা থাকে। এই যে রিপোর্টটা ফরম্যাট, একটা স্পেসিফিক ফরম্যাট, দিস ফরম্যাট ইজ এস্টাবলিশড ইন দ্য একদম ওয়ার্ল্ড ওয়াইড, গ্লোবালি, একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং ফলো করে এই একটা ফরম্যাটের উপরে অডিটর তার ওপিনিয়নটা এক্সপ্রেস করে। এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলবো কি, যে জিনিসটা দেখুন, আমি একটু শুধু ভুল ভাঙানোর জন্য একটা কথা বলি, যে বিশ্বের একজন লর্ড ড্যানিয়েল নামে একজন খুব প্রখ্যাত জাস্টিস, ইউকের একজন জাস্টিস, অডিট বিষয়ের উপরে একটা কেস তার কাছে আসছিল অনেক আগের কথা। সেই কেসে উনি তার রায়ের ভিতরে বলছে, দ্য অডিটর ইজ এ ওয়াচ ডগ অ্যান্ড হি ইজ নট এ ব্লাড হোন্ড। দ্যাট মিনস তার ওইটাকে মানে ব্যাখ্যা করতে যা সে বলছে যে দে আর নট রেসপন্সিবল টু অ্যাক্টিভলি সার্চ এনি ফ্রড। মানে সে বলতে চাচ্ছে যে মানে কোনো ফ্রড হয়েছে কিনা, কোনো দুর্নীতি হয়েছে কিনা, কোনো অন্যায় এখানে হয়েছে কিনা, টাকা চুরি হয়েছে কিনা, এইটা ডিগিং করা এই অডিটরের মূল উদ্দেশ্য না। বাট এইটার কারণে তার ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোনো রিফ্লেকশন আছে কিনা, এইটার জন্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিতে বা ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্টকে দিতে কোনো আছে কিনা, সেটা তাকে উল্লেখ করতে হবে, সেটা তাকে বলতে হবে। নাও দ্য কোশ্চেন ইজ, আমাদের দেশে এই যে আপনার একটা প্রশ্ন আসছে যে ব্যাংকে এত খেলাপি, পুঁজিবাজারের এত দুরবস্থা, অডিটরের বিষয়টা কি? দেখেন, এই যে খেলাপি কেন হলো, কি হলো, যেটা আশা সাহেব অনেকটা বলছে যে খেলাপি হলো বিভিন্ন প্রসেস মাধ্যমিক ফলো করে আসছে, এই কিভাবে হলো বা কেন হলো কি বিষয় এটা না। অডিটরের দায়িত্ব হচ্ছে যে এই যে কাজটা হলো সেটার জন্য কি এই ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোনো প্রপার রিফ্লেকশন আসছে কিনা, হয়েছে সেটা হয়েছে সেটা দেখার বিষয় আরও রেগুলেটর আছে, আরও বিষয় আছে। ঠিক এই প্রশ্নই যদি করি, যে সমস্ত ঘটনা আমরা শুনি একেবারে খুব বলা চলে যে মোটা দাগে বড় ঘটনা, ঝাঁকুনি দেওয়ার মতো ঘটনা, সেই সমস্ত ঋণের ঘটনায় বা অর্থ লোপাটের ঘটনায় এই অডিট রিপোর্টগুলো কি ঠিক ছিল? ওকে, এইবার দিস ইজ দ্য গুড কোশ্চেন। এখন কোশ্চেন হচ্ছে এই যে আমি বলতে চাচ্ছি যে ঘটনাগুলো ঠিক ছিল কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখন
আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো অডিটর তার অডিটের ভিতরে ওই যে বলছিস প্রেসক্রাইব ফর্মে, সে কিন্তু দনের ইতিহাস লিখতে যাবে না, এই হয়েছে নো, সে লিখতে যাবে যে এই সমস্ত ঘটনার কারণে ব্যাংকটার আর্থিক অবস্থা আলটিমেটলি কি। এখন ওই যে একটা কথা বললো যে ব্যাংক এই যে কোনটা ঋণটা ক্লাসিফাইড হয়েছে, ব্যাড হয়ে গেছে, ডিফল্ট হয়েছে, এটা কিন্তু প্রতিটা ব্যাংক তার নিজস্ব দায়িত্ব অনুযায়ী প্রেসক্রাইব ফরম্যাট অনুযায়ী সে নির্ধারণ করবে। আচ্ছা, অডিটর কি করবে, ওই যে ফরম্যাটে যে রেজাল্ট আসলো, ক্লাসিফিকেশনের যে রেজাল্ট আসলো, সেই রেজাল্টে নিয়ে সে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করলো, সেটা ম্যানেজমেন্টই করলো। নাও অডিটর হচ্ছে যে দেখবে যে সেগুলো কি সঠিকভাবে করেছিল কিনা, অডিটরের কাজ এটা আছে, সে দেখবে। আর বাংলাদেশে যে প্র্যাকটিসটা ঘটে সেটা হলো অডিটর সেটা দেখে এবং উইথ সাথে সাথে সেন্ট্রাল ব্যাংকও তারা রেগুলেটর হিসাবে তারাও দেখে একটা বছর ইয়ার এন্ডে এসে একটা মিটিং করে তারা নির্ধারণ করে যে কত পরিমাণ টাকা এখানে এই বছরে এখানে একটা ঘাটতি দেখা দিয়েছে বা লস হয়ে গেছে বা ব্যাড হয়ে গেছে, প্রভিশন লাগবে। তখন হয়তো একটা বড় অ্যামাউন্ট চলে আসলো, ব্যাংক তখন মনে করে যে আমি যদি এত বড় করতে চাই তাহলে একটা প্রবলেম হবে। প্রবলেম বিভিন্ন রকম হয়, হয়তো সেন্ট্রাল ব্যাংক এসে কনভিন্স করতে পারে, বুঝাইতে সক্ষম হয় যে আমি এত বড় টাকা যদি এখানে প্রভিশন করি তাহলে আমার ইন্টারন্যাশনাল বিজনেস আমাকে এফেক্ট করবে, কিংবা পুঁজিবাজারে আমার শেয়ার হোল্ডারদেরকে এফেক্ট করবে, শুধু আমাকে ব্রেক করে দাও যে আমি এতটা করবো। নাও কোশ্চেন হচ্ছে সে ব্রেক দিল, কোশ্চেন হচ্ছে যে ব্রেক দিল বলেই কি আমি অর্ধেক করলাম বা 25% প্রভিশন করলাম, আমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি ট্রু হয়ে গেল? নো, নট দ্যাট। দিস ইজ দ্য কোশ্চেন অফ দ্য অডিটর। নাও অডিটরের উচিত হচ্ছে তার ওপিনিয়নটা এখানে তুলে ধরা। নাও কোশ্চেন হচ্ছে যে এইটা একটা তার ফেয়ার ভিউ, ওপিনিয়ন বলতে পারে। অডিট রিপোর্টের আর একটা উদ্দেশ্য আমি আগেই বলেছি, ওপিনিয়ন দেওয়ার পাশাপাশি সে একটা কি অ্যাটেনশন ড্র করে, কাকে? ইউজার্স অফ দ্য স্টেক হোল্ডারকে ড্র করে। কীরকম অ্যাটেনশন ড্র করতে পারে যে দেখো আমার এই ফিনান্সিয়াল স্টেটমেন্টে প্রফিট আসছে এত কোটি টাকা, তার প্রভিশন লাগার কথা ছিল মনে করেন সে কথা 10,000 কোটি টাকা, কিন্তু সে করলো 2,000 কোটি টাকা। এই কথা না আমি অ্যাটেনশন ড্র করলাম যে হিজ রিকোয়ার্ড ওয়াজ 10,000 টাকা, বাট ডিউ টু হ্যাভিং এ ফরবিয়ারেন্স অর ডেফারেল ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাংক সে হ্যাজ প্রোভাইডেড টাকা এত। এই যে কথাটা বলছে এটা দিয়ে কিন্তু সে একটা অ্যাটেনশন ড্র করলো টু দ্য ইউজার। নাও মাই কোশ্চেন ইজ হোয়েদার দ্য ইউজার হ্যাজ আন্ডারস্টুড অর নট। করেছিল কিনা সেটাও একটু শুনবো, কিন্তু তার আগে জনাব শাহাদাত হোসেন সিদ্দিকী আপনার কাছে একটু জানতে চাই যে মানে পুরো বিষয়টা তো দুজনের আলোচনা থেকে কিছুটা একটা ধারণা আমরা নিশ্চয়ই পেলাম, কিন্তু তারপরও মানে হাজার হাজার কোটি টাকার যেখানে গরমিল হচ্ছে, হাজার হাজার কোটি টাকা যেখানে বেরিয়ে গেল, এই অর্থের হিসেবে সেখানে কি কোনোই রিফ্লেকশন আসবে না? তাহলে যারা অডিট করছেন তাদের চোখে কি কোনো কিছুই ধরা পড়বে না? জি ধন্যবাদ। দেখুন যে বিষয়টা যদি আমি একদম ক্লিয়ারলি শুরু করি যে আসলে অডিট একটা পার্ট, আমি যদি হোল স্টোরিটা দেখতে চাই সেই জায়গাটা যদি ভালোভাবে বোঝা যায় তাহলে বুঝতে হবে যে আসলে কি কারণে আপনি যে উদ্দেশ্য বলেছেন যে খেলাপি ঋণের পরিমাণ বিশাল বিশাল খেলাপি হচ্ছে সেই জায়গাগুলো স্পষ্ট হবে। প্রথমত অডিট ফার্ম যেটা বলছেন যে ওনারা লোন প্রসেসের সাথে কোনো মতেই সম্পৃক্ত না, একটা ইন্ডিপেন্ডেন্ট অডিট রিকোয়ার্ড যেটা স্ট্যাটুটরি অডিট ফার্মসগুলাই কিন্তু করে থাকে, সেই জায়গা থেকে প্রত্যেকটা ফার্ম তার রিপোর্টটা দেয়। এখন প্রত্যেকটা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সবার কিন্তু করতে হয়, এখন অডিটর করে গেলেন। এখন প্রশ্ন হচ্ছে অডিটরের অডিট যে রিপোর্ট সেটার কিন্তু আবার আমি যদি ভিতরে গিয়ে কথা বলি তাহলে তার ডেপথনেস নিয়ে কথা আছে, যে অডিট শুধুমাত্র হয়েছে জাজমেন্টটা কি, মানে যে যত ভালো জাজমেন্ট দিতে পারবে তখন কিন্তু প্রকৃতপক্ষে, যেমন আপনি প্রভিশনিংয়ের কথা 100% আপনি 25% রাখার পরে সার্বিক অবস্থা নিয়ে কথা বললেন, কিন্তু প্রকৃতপক্ষে সিনারিওটা কি যে দিস প্রফিট ইজ নট প্রফিট বিকজ এইখানে প্রভিশনিং 25 করার কারণে আমরা প্রফিট দেখাচ্ছি। দেখেন বাংলাদেশের আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলি, সোনালী যত্রত অগ্রণী রূপালী স্টেটমেন্ট দেখেন, প্রফিট, আরে প্রফিট আসে কিভাবে? 48% খেলাপি ঋণ নিয়ে কোনো ব্যাংক প্রফিট করতে পারে? সেটা তো অসম্ভব সিম্পলি বললাম। তাহলে সেটা কি যে আমি পেতে পারি, অর্থাৎ 48% ডিফল্ট হয়ে গেছে, খেলাপি হয়ে গেছে, সেইখান থেকেও প্রাপ্তি হতে পারে সুদ, সেগুলাও তারা রিসিভেবলস, এই রিসিভেবলস পৃথিবী কিয়ামত হওয়া পর্যন্ত পাবে কিনা? নাই। অতএব সেই জাজমেন্টগুলা যে আমি হিস্টোরিক্যালি দেখলাম যে এই থেকে এই পরিমাণ একরু হচ্ছে না, তার মানে হচ্ছে অডিটরের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে সংখ্যা শুধু উপস্থাপন না, এই সংখ্যার পিছনে প্রকৃত কথাটা কি। কারণ আমি তো বলবো লিটারেসি আমাদের দেশের মানুষের
ফিনান্সিয়াল লিটারেসির সিরিয়াস অভাব, আমাদের ফিনান্সিয়াল লিটারেসির। এখন আমরা যখন অডিটরের রিপোর্টটা পড়ব, সেটা তো ফিনান্সিয়াল লিটারেসি না জানলে এবং ল্যাঙ্গুয়েজগুলো না ধরতে পারলে অনেকেই মনে করবে প্রফিট হয়েছে, দ্যাটস অল, আর কিছু না। কিন্তু এই জন্যই ভেঙে সহজীকরণ জায়গাগুলা যেন প্রকৃতপক্ষে ফুটে ওঠে, সেই জায়গাটা। এখন বিষয়টা হচ্ছে, আমি সার্বিকভাবে যেটা বলছি যে বড় বড় খেলাপি হচ্ছে, এই খেলাপি কিন্তু অডিটর ফার্মসরা প্রকৃতপক্ষে, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, তারা কিন্তু শেষে পরবর্তীতে বলবে যে টোটাল খেলাপির ঋণ যদি আপনার এই হয়, এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ 10 জনেই, সর্বোচ্চ 10 জনের কাভারেজ কতটুকু, এই প্রকৃতপক্ষে আমি মনে করি সেটা এই অডিটরের যে অডিট যে রিপোর্ট, তার কনসার্নড যদি ব্যক্তিগুলার কথা বলেন, সেটা কিন্তু হচ্ছে বোর্ড। বোর্ড বসে বলে অবজারভেশন কি, দ্যাট মিনস ওই অবজারভেশনগুলো যদি সিরিয়াসলি ইন ডেপথ অবজারভেশন এবং প্রকৃতপক্ষে যে আসলেই ধ্বংস হয়ে যাচ্ছে এইরকম শব্দ ছড়ানো, যে ধ্বংসের দ্বার প্রান্তে, এর যদি এই থেকে রিভাইভ করতে হয়, তাহলে এই পরিমাণ ক্যাপিটাল ইনজেকশন ছাড়া উইদিন দিস টাইম পিরিয়ড ওর দ্বারা সম্ভব না। তখন জিনিসগুলো আরও খোলাসাভাবে সাধারণ যারা ইনভেস্টর অথবা ওই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত তারা বুঝতে পারে। এই জন্য বলছি যে অডিটরের বিষয়টা যখনই বোর্ডে গেল, বোর্ড তখন নির্ধারণ করে যে আসলে আমি এই খেলাপি থেকে কিভাবে করব। এখন খেলাপি হওয়ার পিছনে আসলে আপনি যখন বাংলাদেশ ব্যাংকের আইনের কথা বলবেন, প্রবিধানের কথা বলবেন, রুলস রেগুলেশনের কথা বলবেন, তখন প্রকৃতপক্ষে সেন্ট্রাল ব্যাংক তার রেগুলেশনের জায়গা থেকে ওই জায়গাটুকু কতটুকু প্রতিপালন করছে, সেই জায়গাটা আপনার কাছে আরো শুনবো। একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, কিন্তু তার আগে জনাব শাহাদাত হোসেন, আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, যে সেটি হচ্ছে যে আপনি তো সুন্দর করেই আসলে অডিটরের কাজগুলোর কথা বললেন। দুটো প্রসঙ্গ যদি টানি, একটা হচ্ছে যে ওই যে জনাব শাহাদাত হোসেন যেটি বললেন যে আমরা যখন দিব্য চোখেই দেখছি যে একটা ব্যাংক মানে 47%, 45% খেলাপির মধ্যে ডুবে আছে, সেই ব্যাংকটাকেও আবার প্রফিট দেখানো হচ্ছে। এখানে কি আসলে আয় ব্যয়ের হিসাব, আপনারা তো আয় ব্যয়ের হিসেবেই দেখেন বলছেন, তাহলে সেখানে কি কোনো মানে কেন এটা এই রিপোর্টে ফুটে আসে না যে এই ব্যাংকটা আসলে ভিতর থেকে খুব দুর্বল অবস্থা আছে? সেটি একটা। আরেকটি বিষয় হচ্ছে যে পুঁজিবাজারে যখন কোনো কোম্পানি তালিকাভুক্ত হতে যায়, আমরা দেখি যে আসলে সেই কোম্পানির প্রোডাকশন নেই, সেই কোম্পানির কোনো পণ্য বাজারে নেই, কিন্তু সুন্দর একটা রিপোর্ট দেয়া হয়। সেখানে আসলে মানে এটা কি থিওরির বাইরে কিছু হয় নাকি বাস্তবতাটা কি? এই বিষয়ে দুটো বিষয় আপনার কাছে জানবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির সংলাপে। আজকের বিষয়, খেলাপি ঋণে অডিটরদের দায় আছে। এই বিষয় নিয়ে বিরতিতে যাওয়ার আগে জনাব শাহাদাত হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছিলাম দুটো বিষয়। একটি হচ্ছে যে ব্যাংকে যে এই মানে হাজার হাজার কোটি টাকার অঙ্কের 9-6 হলো, এগুলো কি কোনোভাবেই আসলে তার আয় ব্যয়ের হিসেবের চিত্রে ফুটে ওঠে না, সেটি একটি। আরেকটি হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে আমরা দেখি যে চমৎকার অডিট রিপোর্ট থাকে, সুন্দর প্রতিষ্ঠান, লাভজনক প্রতিষ্ঠান, কিন্তু বাস্তবে আসলে হয়তো তার ফ্যাক্টরি নেই, পণ্য নেই, ব্যবসায়ী নেই। ওকে, ধন্যবাদ। আমি একটু বলবো যেটা ব্যাংকের যে পয়েন্টটা আপনি বললেন যে এত খেলাপি ঋণ, এত কিছু, তারপরেও প্রফিটের ব্যাপারটাকে একটা কথা এখানে বলতে চাই, সেটা হচ্ছে ব্যাংকের ফিনান্সিয়াল স্টেটমেন্টে যদি আপনি দেখেন, এখানে প্রফিট শব্দটাকে, এখানেও আমাদের একটু যে ভাই একটু আগে বলছেন যে ফিনান্সিয়াল লিটারেসি, এটা একটা সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। মানে রিডার হাউ উইল রিড দিস ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ব্যাংকের প্রথম প্রফিট একটা বলা হয়, দেখবেন পত্রপত্রিকায় আসে জুন মাস শেষে ডিসেম্বর মাসে অপারেটিং প্রফিট অমুক হাজার কোটি, তমুক কত কোটি, ইটস এ অপারেটিং প্রফিট, অর্থাৎ তার এই বছরে চলমান যে কার্যক্রম ছিল সেখান থেকে একটা প্রফিট আসছে। বাট এরপরের দুইটা লেয়ার থেকে সবচাইতে বড় কঠিন, এর ভেতরে যদি তার কোনো রিকোয়ার্ড প্রভিশন লাগে, অর্থাৎ যে ব্যাড ডেটস, সেই ব্যাড ডেটসটাকে বাদ দিলে তখন কি প্রফিট থাকে কিনা, ট্যাক্সের প্রভিশনটা বাদ দিলে কি প্রফিট থাকে কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখন অপারেটিং প্রফিট একটা ব্যাংকের অবশ্যই হতে পারে। যেমন হচ্ছে যে আপনার ব্যাংকের কিন্তু নিয়মও আছে, রুল আছে, যে লোনটা তুমি ক্লাসিফাই ধরে নিয়েছো, যেটা ক্লাসিফাইড, সেটার উপরে তুমি ইন্টারেস্ট আর ইনকামে আনতে পারবে না, সেটা আনার কোনো কথাও না। আচ্ছা, কিন্তু বাট রিসিভেবল হবে, কারণটা হচ্ছে অ্যাকাউন্টিংই বলে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, ইন্টারন্যাশনালি স্বীকৃত। অর্থাৎ আজকে আমি একটা মাল বিক্রি করেছি, টাকা আমি পাই নাই, তার মানে এই নয় যে এটা আমার ইনকামে না,
আমি কাল দিন পরে পাবো। লোন দিয়েছি, আজকে আমি ডিসেম্বর মাসের 30 তারিখে লোন দিয়েছি, আমি লোন ইনস্টলমেন্ট পাবো মার্চ মাসে বা এপ্রিল মাসে গিয়ে, এই ডিসেম্বর পর্যন্ত 1 মাসে আমি ইন্টারেস্ট অবশ্যই অ্যাক্রু করবো। ইট ইজ রিসিভেবল, অবশ্যই রিসিভেবল। কিন্তু যে লোন আমি এমন ব্যক্তিকে দিলাম তিনি বাংলাদেশেই ফিরবেন না, তিনি ব্যবসায় আসবেন না, সেটাই তো ক্লাসিফিকেশন ইস্যু, সেটাও বলা আছে। তুমি যদি মনে করো ইট ইজ ক্লাসিফাইড তাহলে ওখানে বাদ দিয়ে দিবা, সেটা অন্য কথা। হলো তার রেভিনিউ ইনকাম হলো। দেন কোশ্চেন হচ্ছে আমি কি ব্যাড ডেটটাকে প্রভিশন করেছি, সেই যে কথাটা আবার আসছে, তার লোনের পরিমাণ দেখলো 40%, যেটা ভাইও বলেছেন যে 40% ক্লাসিফাইড লোন আছে। তাহলে ক্লাসিফাইড যদি হয়ে থাকে তাহলে তার হয়তো প্রভিশন লাগবে 1000 কোটি, আমি প্রফিট করলাম 500 কোটি বা এত কোটি, লাগবে 1000 কোটি। এখানেই প্রশ্ন হচ্ছে যে আমি তাইলে পুরাটা করতে পারলাম না বিধায় কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আমি একটা পোর্শন করলাম। এইবার যে অ্যাকাউন্টটা তৈরি করা হলো, একটা কথা আবার একটু বলে রাখি মাঝখান থেকে, একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টে কিন্তু অডিটরের এক চুল বিন্দু মাত্র হাত দেওয়ার কোনো ক্ষমতা অডিটরের নেই, মোটেও না। সে যেটা তৈরি করবে, ম্যানেজমেন্ট বোর্ড যেটা অ্যাপ্রুভ করে দেবে, তার শুধু কথাটা হচ্ছে তুমি একটা ওপিনিয়ন দাও, যিনি রিডার অফ দিস ফিনান্সিয়াল স্টেটমেন্ট, হাউ হি উইল রিড, এটা কিভাবে পড়ে সে কি বুঝবে, এইটা হলো অডিটরের দায়িত্ব। এখন অডিটর কি বলছে, অডিটর আমি একটা যে এক্সাম্পলটা বললাম, এটা যদি রিয়াল অডিটর হয় বা প্রকৃতই তার ইথিক্স মেনটেন করে অডিট করে, অডিটর তার রিপোর্টের ভিতরে লিখতে হবে দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড শোয়িং টাকা এত, হি ডিড নট প্রোভাইডেড টাকা এত, প্রভিশন মেড টাকা এত ইনস্টিড অফ টাকা তো, হ্যাড দিস প্রভিশন বিন মেড দ্য প্রফিট উড হ্যাভ বিন টাকা এত, ইনস্টিড অফ প্রফিট ইট উড বিন লস। এই কথাটা এই কথাটুকুই অডিটরের এই সংক্ষিপ্ত ওপিনিয়নের ভিতরে কথাটুকু লিখতে হবে। অথবা যে কোনো ভাবে অডিটর এই মেসেজটা দিবে। এখন এখানেই দিস ইজ দ্য কোশ্চেন, দিস ইজ দ্য আমার দেশের মানুষের যে রিডারের যে একটা লিটারেসির অভাব, আপনি অনেক রিপোর্টে পাবেন এই কথাটা যদি পড়ে দেখেন, রিপোর্টটাকে অনেক জায়গায় অডিটর লিখে থাকে, এবং কোনো সময় ওই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেখানে লিখে থাকে যে আমার প্রভিশন করার কথা ছিল এত 1000 কোটি টাকা, বাট আমি উইথ দ্য পারমিশন অফ অ্যাপ্রুভাল অফ কম্পিটেন্ট অথরিটি আমি এবছর এত টাকা করলাম। এই কথাটাকে রেফার করে অডিটর তার ভিতরে লিখে দেয় যে ইউ ড্র ইউর অ্যাটেনশন নোট নাম্বার এত, হোয়ার দ্য প্রভিশন ডিটেলস হ্যাভ বিন ডেসক্রাইব। তার মানে ইউ গট দ্য মেসেজ যে সে প্রপারলি করে নাই। এখন আমার ইউজাররা কতটুকু পড়ে এই জিনিসটা সম্পর্কে ধারণা পেয়েছে, দিস ইজ দ্য বিগ কোশ্চেন, দিস ইজ দ্য সবচেয়ে বড় কোশ্চেন। বাট এখানে আমার কথা আছে, কোনো ক্ষেত্রে আমার অডিটররা সেটা করে না, যদি না করে থাকে সে তার আনইথিক্যাল কাজটা করবে, এটা অন্যায়, এটা করা ঠিক না। আপনার কাছে আরো শুনবো শেখ আশরাফুজ্জামান, আপনার কাছে একটু জানতে চাই, আপনি এই মুহূর্তে যে ব্যাংকে আছেন, আমরা জানি এই ব্যাংক থেকেও অনেক অর্থ লোপাট হয়েছে বা ঋণের নামে আসলে সেগুলো ফেরত আসেনি, সেই রকম কেসগুলো যখন আপনারা দেখেন, সেখানে কি নিরীক্ষায় কখনোই কি এই বিষয়গুলো উঠে আসেনি এখন যখন আপনারা দেখছেন? ধন্যবাদ। আমি আমাদের ব্যাংকের কথাই যদি বলি, এখানে আমরা বড় আকারে যে বিগ 20 যারা আমাদের ক্লায়েন্ট, তাদের আমরা লোন অ্যানালাইসিস করে দেখছি যে কিছু কিছু লোন কমপ্লিটলি কোলাটারাল সিকিউরিটি ছাড়াই দেওয়া হয়েছে। এবং বাংলাদেশে কিন্তু এই যে এক্সপোর্ট ইম্পোর্টের যে বিজনেস, এখানে প্রচুর অনিয়ম হয়, যেটা অডিটরদের কোনো ভূমিকা থাকে না, অডিটর ধরতেও পারে না। বিকজ সে একটা কোম্পানি সে কী করে উইদাউট এলসি, বাংলাদেশ ব্যাংকের পারমিশন আছে, এক্সপোর্ট এলসি নাই, বাট একটা সেলস কন্ট্রাক্ট দিয়েছে XYZ কোনো ফরেন কোম্পানি যে সে $5 লক্ষ মাল কিনবে, এই সেলস কন্ট্রাক্টটা ফেক, এটা দিয়ে সে এখানে ব্যাক টু ব্যাক এলসি বলছে যে এক্সপোর্টের এগেনস্টে। কী হয়েছে? ব্যাক টু ব্যাক এলসি, যে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং, এটার ক্ষেত্রে নর্মালি ব্যাংক কোলাটারাল রাখে না, বিকজ জানে যে এক্সপোর্ট প্রসিড আসলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে উইদিন এ স্পেসিফিক টাইম। কি হয় তখন, সে কি করে, এক্সপোর্ট না করেও এক্সপোর্ট বিল জমা দিয়েছে, এরকম অনেক আমাদের ব্যাংকে হয়েছে। এক্সপোর্ট বিল জমা দিয়ে এক্সপোর্ট বিলের এগেনস্টে আবার ব্যাংক কী করছে, এক্সপোর্ট বিল এগেনস্টে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স করছে, লোন দিয়েছে। তখন কী হয়েছে, এই লোনটা যখন আর এক্সপোর্ট প্রসিড আসেনি, লোনটা তখন তার টার্ম লোন হয়ে গেছে। যে এখানে তো কোনো কোলাটারাল নাই, এইভাবেতে কিছু লোন ক্রিয়েট হয়েছে। আলটিমেটলি এই লোন রিকভারেবল না, কিন্তু অডিটর যখন জানতে পারছে তখন সেটা অ্যাবাউট টু ক্লাসিফাইড, তখন প্রভিশনের কোশ্চেন এসে গেছে আফটার লং টাইম। ইন বিটুইন এটাকে গুড লোন হিসেবেই লোন অ্যান্ড অ্যাডভান্সে দেখানো হচ্ছে। কিন্তু এই প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ডিউ ডিলিজেন্স, কর্পোরেট গভর্নেন্স, এটা যদি ব্যাংকের ভিতরে না থাকে,
ইনফ্যাক্ট অডিটর তো এন্ড অফ দ্য ইয়ারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করে ম্যানেজমেন্ট, তারপরে যায়, তখন কিন্তু এত ইন ডেপথ অডিটর দেখা সম্ভব হয় না। তো এই সব কারণে প্লাস কিছু কিছু লোন আছে কোলাটারাল সিকিউরিটি, আমি আগেই বলেছি যে সব সিকিউরিটি তারা মর্টগেজ দিয়েছে, তার মার্কেট ভ্যালু শূন্য, ক্রেতা নাই, আপনি বিক্রি করতে পারতেছেন না, অথবা এটা অন্য আরও কোথাও মর্টগেজ দেওয়া আছে, থার্ড পার্টি মর্টগেজ আছে। সো অল দিস ক্রাইটেরিয়াস আর দেয়ার। সো এবং এখানে ইট ইজ এ বিগ চ্যালেঞ্জ ফর নট অনলি আওয়ার ব্যাঙ্ক, আই থিঙ্ক ইট ইস মোস্ট অফ দ্য ব্যাংকের ক্ষেত্রে এটা হবে, বিকজ এইসব কোলাটারাল সিকিউরিটি এনক্যাশ করে টাকা রিকভারি করে কঠিন, খুবই কঠিন। অলদো ব্যাংক কী করবে এখন, ব্যাংকের এইটাকে ওভারকাম করার উপায় হচ্ছে ব্যাংক ক্ষুদ্র ক্ষুদ্র ইকোনমিক কাছে যাবে, তাদেরকে নিশ্চয়ই ফাইন্যান্স নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আপনার কাছে আবারও আসবো অধ্যাপক সাদাত হোসেন সিদ্দিকী, আপনার কাছে একটু জানতে চাই, মানে এইটি তো হিসাব দেখে যদি আমরা চোর ধরতে না পারি, হ্যাঁ, তাহলে আসলে এই খেলাপি ঋণ যারা বা যারা দুষ্ট ঋণ গ্রহীতা তাদেরকে ধরার ক্ষেত্রে আর কি টুলস থাকতে পারে আসলে? যে দেখুন, যে ব্যবস্থাটা বলছে যে আমাদের যে কোনো প্রতিষ্ঠান কিছু নর্মস রুলস রেগুলেশন আছে, আমি যদি আমার নিয়মগুলো মানি তাহলে কিন্তু আর কোনো সম্ভাবনা, মানে কোনো ঝামেলা থাকে না। যেরকম স্পষ্টভাবে যদি আমি বলি তাহলে সেই ক্ষেত্রে আপনার এই প্রশ্নটা যে ধরার কি থাকবে, আইন আছে কিন্তু আইন কি কার্যকর হচ্ছে? খেলাপি ঋণদের জন্য অর্থ ঋণ আদালত আছে, কিন্তু অর্থ ঋণ আদালতে লাখ কোটি টাকার উপরে মামলা রয়েছে, কিন্তু সেগুলার বিচার আজ পর্যন্ত শুনছেন যে পানিশমেন্ট হয়েছে, সেই জায়গাগুলো হচ্ছে না। মূলত কাজ হচ্ছে যে আমরা আইনের কথা বলি, সংস্কারের কথা বলি, সংস্কারের জন্য নীতি প্রণয়ন করি, কিন্তু নীতির বাস্তবায়নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরেন সেন্ট্রাল ব্যাংকের ক্ষেত্রে অনেক কিছু নিয়ম রয়েছে। আপনি যদি ব্যাংক কোম্পানি আইনের কথাই বলেন, সংশোধিত সহ বলেন, প্রকৃতপক্ষে তাদের ব্যক্তি স্বাধীন, আপনি বলছেন স্বাধীন, সেন্ট্রাল ব্যাংক অটোনোমাস মানে স্বাধীন, তাহলে সেই স্বাধীন কাগজপত্রে রয়েছে কিনা? কারণ আপনি দেখবেন সরকারি কাগজপত্রেই সেন্ট্রাল ব্যাংকের স্বাধীনতা নিয়ে আপনি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখেন, যেখানে বলা আছে দুর্নীতি এই সমস্ত কমানোর জন্য সেন্ট্রাল ব্যাংকে স্বাধীন করা হবে। তার মানে সেন্ট্রাল ব্যাংক অধীন, সেটা কিন্তু যখন বলা হচ্ছে স্বাধীন করা হবে তখন অধীন যে সেটা বোঝা যাচ্ছে, এবং বোঝা যাওয়ার কারণ স্বাধীন হলে তো আর স্বাধীন করার কথা বলা হতো না। আমি বললাম সপ্তম পঞ্চবার্ষিকীতেই আছে। অতএব সেই বিষয়গুলো আরো স্পষ্ট। আপনি যখন নিয়োগের ক্ষেত্রে বলবেন তখন দেখবেন দিস টোটালি এই কাজটা পরে হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের দায়িত্বে, কিন্তু আপনি যখন কার্যক্রমের কথা দেখবেন তখন বলা আছে সরকার করবে। তার মানে হচ্ছে কোনোভাবে গভর্নমেন্ট সরকার যে দুটো হতে পারে সেটাই বাংলাদেশের মানুষের মধ্যে এখনো ধারণাটা, মানে আমি বলবো ভিতরে যায় নাই। প্রত্যেকটা দেশেই, যেমন ইউএসএ ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট বলা হয়, ইউনাইটেড স্টেটসের টু প্রেসিডেন্ট, জাস্ট ইন্ডিপেন্ডেন্স অফ দ্য সেন্ট্রাল ব্যাংক, সেই প্রেসিডেন্সের সেই ক্ষমতাটা দেয়। ঠিক বাংলাদেশেও আসলে দুটো সরকার। আমি অর্থনীতির অধ্যাপক হিসাবে আমরা বলি ফিসক্যাল গভর্নমেন্ট, মনিটারি গভর্নমেন্ট। তাহলে হু ইজ দ্য মনিটারি গভর্নমেন্ট? দ্য গভর্নর। অতএব আপনি গভর্নরের নিয়োগ থেকে দেখেন, গভর্নরের নিয়োগ, বর্তমান গভর্নরের নিয়োগ সেটাকে আইনগতভাবে হয়েছে, একটু পরিশোধন করে ফেলছে, তাহলে কার স্বাধীনতা রয়েছে সেটা একদিনের মধ্যেই কারেকশন করার, বয়স বাড়ানোর ক্ষেত্রে, ঠিক আগের গভর্নরের ক্ষেত্রেও। তার মানে হচ্ছে এই পরিবর্তনগুলা যখন সরকারের পক্ষ থেকে আসছে দেখবেন, তার মানে এটা নট উইদিন দ্য সেন্ট্রাল ব্যাংকস, ইটস regulated by the government. So this is the fact যে আপনি সেন্ট্রাল ব্যাংককে স্বাধীন করেন। স্বাধীন বলতে আমি আজকে বলবো যে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর যে এর সমস্ত সম্পত্তি ক্রোক হবে, এইরকম একটা 10টা এক্সাম্পল স্থাপন করেন, তাহলে দেখবেন সমস্তরা সতর্ক হয়ে যাবে। আর বর্তমানে যদি আপনি বলছেন লুট করছে আওয়ামী লীগ সরকার, কোনো লুটের পানিশমেন্ট হয় নাই, তাহলে পরবর্তী নির্বাচিত সরকার এসে লুট করবে না, তার জন্য প্রশ্নবোধক চিহ্ন কিন্তু জাতির কাছে থেকে যায়। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো, বিরতিতে যাওয়ার সময় হয়েছে। তার আগে মোহাম্মদ সাদাত হোসেন, আপনার কাছে একটা প্রশ্ন ছিল, সেটি আবারও করতে চাই। সেটি হচ্ছে ব্যাংকের কথা তো আমরা শুনলাম, পুঁজিবাজারের ক্ষেত্রে এই অভিযোগটা হওয়ার হামেশাই আসে যে তালিকাভুক্তির ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানের খুব ভালো ভালো নিরীক্ষা প্রতিবেদন দেওয়া হয়, কিন্তু বাস্তবে দেখা যায় সেই কোম্পানির হয়তো ম্যানুফ্যাকচারিং প্লান্ট নেই, তার হয়তো কোনো ব্যবসায়ী নেই। সেটি আসলে কিভাবে হয় সেটি একটু জানবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে।
দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির সংলাপে। আজকের বিষয় খেলাপি ঋণে অডিটরদের দায় আছে। এই বিষয় নিয়ে বিরতিতে যাওয়ার আগে জনাব শাহাদাত হোসেন, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে পুঁজিবাজারের ক্ষেত্রে আমরা এইরকম অভিযোগ শুনি যে বাস্তবে কোম্পানি নেই কিন্তু কাগজ কলমে দারুণ কোম্পানি খুবই মুনাফা করে, সেটি কিভাবে সম্ভব হয়? সেখানে অডিটরদের দায় কি? জি, অবশ্যই আমি মনে করি প্রথমে একটি কথা আবারও বলতে চাই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা ম্যানেজমেন্ট বোর্ড অ্যাপ্রুভ করা হয়, দেন অডিটরের কাছে দেওয়া হয়। যা হোক, অডিটর অডিট করে যদি এমন একটা অবস্থান কথা আপনি বলছেন যে তার মেশিনারি নাই, তার ব্যবসা নাই, এই অবস্থায় যদি একটা ট্রু অ্যান্ড ফেয়ার ওপিনিয়ন দেয় অডিটর কোনো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অডিটর রিপোর্ট সাবমিট করে থাকে, নিঃসন্দেহে এটা একটা অডিটরের অপরাধ, এতে কোনো প্রকার কোনো সন্দেহর কিছু নেই। এরকম কোনো সিচুয়েশন হলে আমি যদি একটা কথাই বলবো, এখানে অডিটরের দায় আছে এবং প্রপার জায়গায় যদি বিশেষ করে আমাদের চার্টার্ড অ্যাকাউন্টিং ইনস্টিটিউটের ডিসিপ্লিনারি কমিটি আছে, ডিসিপ্লিনারি অ্যাকশনের ব্যবস্থা আছে, সেখানে এই কমপ্লেন করার সাথে সাথে এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। আমি বলতে চাই, ইতিপূর্বে আমাদের এই ধরনের অবজেকশন ডিসপিউট আসার কারণে কোনো মেম্বারকে আমরা 3 বছরের জন্য তার মেম্বারশিপ পর্যন্ত সাসপেন্ড করে দেওয়ারও শাস্তির বিধান এই আইসিবিতে প্র্যাকটিস রয়ে গেছে। বাট আমি সেই সাথে পাশাপাশি বলবো, দুঃখজনক হচ্ছে যিনি প্রকৃত প্রিপেয়ারার, যিনি ওই কাজটা প্রথমে করলেন, তারপরে তো অডিটর দ্বিতীয় লেয়ারে করলেন, তাদের কিন্তু এরকম কোনো শাস্তির কোনো ব্যবস্থা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই না। সুতরাং যতদিন পর্যন্ত এই যে সমভাবে যিনি তৈরি করলেন, যিনি মূল দায়িত্বে আছে, তাদের সাথে এবং অডিটরের সাথে সমভাবে যদি এই শাস্তিগুলোর ব্যবস্থা না থেকে থাকে, তাহলে এই ইমপ্রুভমেন্টগুলো কোনোদিন হবে না। এক পেশে দিয়ে শুধু একজনকে কোনোবার কোনো দায়বদ্ধ করে তো আপনি জিনিসটাকে সুরাহা করে আনা সম্ভব না। নিশ্চয়ই, সেটাই আমি বলতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ আশরাফুজ্জামান, এই একই প্রশ্ন আপনাকেও করতে চাই যে তাত্ত্বিকভাবে হয়তো খুব বেশি দায় দেওয়ার সুযোগ নেই, কিন্তু বাস্তবতা কি বলে? অতীতে কি তাদের দায় ছিল জন্যেই এই বিষয়গুলো চোখে পড়ার সুযোগ থাকার পরও আসলে নজরে আসেনি? সুন্দর। আমরা আসলে অতীত এবং বর্তমান হোয়াটএভার অডিটরদের অবশ্যই এখানে দায়বদ্ধতা আছে, বিকজ একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা কিন্তু দেখলেই বুঝতে পারি যে এখানে কতটুকু মিসরিপ্রেজেন্ট করতেছে ফিগার। বিকজ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তার অ্যাসেট আছে, ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাসেট আছে, সেটার ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। সে ব্যাংক থেকে লোন নিয়েছে, লোনের টাকা অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে, সে ব্যালেন্স শিটে ইনভেন্টরি অথবা ক্যাশ অথবা অন্য কিছু অ্যাসেট, কিন্তু অ্যাকচুয়ালি এই অ্যাসেটগুলো রিয়েল প্রকিউরমেন্ট সোর্স ডাটা নাই, ফিজিক্যাল ভেরিফিকেশন নাই। এই সব ক্ষেত্রে অবশ্যই অডিটর এখানে, আপনি যেটা বললেন যে দুর্বল কোম্পানি, লিস্টেড কোম্পানি, তার শেয়ার মার্কেট অনেক হাই, বা চিহ্নিত ঋণ খেলাপি। হ্যাঁ, চিহ্নিত ঋণ খেলাপি। হ্যাঁ, সে ব্যাংক থেকে লোন নিয়েছে, অল লায়াবিলিটিস আর অ্যালাইভ বাট অ্যাসেটস আর ডেড। সো এইসব ক্ষেত্রে অডিটর অবশ্যই তার অডিট ওপিনিয়নে বলবে এই পয়েন্টগুলো, এবং সেখানে ইভেন সে গোয়িং কনসার্ন থ্রেট এই কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল, বিকজ এটা দিস কোম্পানি ইজ ফর দ্য লং রান অর শর্ট টার্ম সে লায়াবিলিটি কমিটমেন্ট করতে পারবে না, পেমেন্ট করতে পারবে না, নট লায়াবেল, নট ক্যাপাবল টু রিপে হিজ লং টার্ম আর শর্ট টার্ম কমিটমেন্ট। তো এই ধরনের কমেন্টস আমরা অনেক দিয়ে আসি। কোশ্চেন হচ্ছে যে এই কমেন্টস দেওয়ার পরেও আমরা অডিট রিপোর্ট আমরা কাকে দিই? টু দ্য শেয়ার হোল্ডার্স। অ্যাকচুয়ালি শেয়ার হোল্ডার কি অডিট রিপোর্ট পড়ে? শেয়ার হোল্ডারকে নিয়ন্ত্রণ করে কয়েকজন মালিক, সুতরাং তারা যা বলে তাই হয়। এখানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকে, হি ইজ দ্য মোস্ট ডিপেন্ডেন্ট পারসন ইন বাংলাদেশ। সো লিস্টেড কোম্পানি দেখেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে অ্যাপয়েন্টমেন্ট দেয়, নট সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এটা দেয় কোম্পানির ভিতর থেকে। সো তার পছন্দের লোক এনে বসায় রাখে, তার কোনো বক্তব্যই নাই, কোনো সে নাই, তাকে যা বলা হয় তাই সে সই করে। তাকে বলা হয় আপনি আসবেন, যাইবেন, মিটিংয়ে অ্যাটেন্ড করবেন, মিটিং ভাতা পাবেন। এই ধরনের কালচার থেকে যদি আমরা বের হয়ে আসি, আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট, আসলে আমি মনে করি হি ইজ দ্য মোস্ট ডিপেন্ডেন্ট পারসন। তো সুতরাং এইসব দিয়ে যদি আমি কোম্পানি চালান, লিস্টেড কোম্পানি, আর সাধারণ শেয়ার হোল্ডারদেরকে আপনি মিসরিপ্রেজেন্ট করেন, এখানে আপনার যে বক্তব্য, আপনার যে কোশ্চেন ছিল, অডিটরদের অবশ্যই দায়বদ্ধতা আছে। অডিটরদের যদি কোনো লেভেল থেকে, কর্পোরেট লেভেল থেকে, ইউজার লেভেল থেকে অবজেকশন দেয় আইসিএবিকে, শাহাদাত ভাই যেটা বললেন, আইসিএবির ডিসিপ্লিনারি কমিটি আছে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় এবং এটা স্টিল চলমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাকে দিয়ে শেষ করব, মানে এই যে দায় তো সবারই ছিল নিশ্চয়ই, কারণ সবার সঙ্গবদ্ধ চক্রের মাধ্যমেই আসলে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লোপাট হয়েছে, ব্যাংকিং খাত থেকে লোপাট হয়েছে।
মানে এগুলো বন্ধ করার তাহলে উপায় কি? বন্ধ করার উপায় হচ্ছে প্রকৃতপক্ষে যদি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কথা বলেন, যে আর্থিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সেন্ট্রাল ব্যাংককে আসলে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। সেটা যতক্ষণ পর্যন্ত, তার পরবর্তীতে ব্যাংকগুলোর ভিতরে যে ইন্টারনাল অডিট, তারপরে কিন্তু এক্সটার্নাল অডিট। বিষয়টা হচ্ছে প্রথম যারা তৈরি করেছে, এখন অডিট যদি সিরিয়াস কনসার্ন দেয়, ইন্টারনাল অডিটের নাম্বারগুলোকেই প্রশ্নবিদ্ধ করে, তাহলে প্রথম পানিশমেন্ট দায়বদ্ধতা তো আপনি পড়ে যাবেন অডিটের, কিন্তু প্রথম হচ্ছে ইন্টারনাল যারা তৈরি করেছে প্রিপারেশন, তাদের সেই পানিশমেন্ট, ভুল তথ্য যেটা যদি সিরিয়াস কনসার্ন অ্যারাইজ করে অডিট ফার্মের থেকে। অতএব সার্বিকভাবে যদি বলি, অডিট ফার্মের দায়বদ্ধতা আছে, কারণ অডিট রিপোর্টে যে কনসার্নিং ইস্যুগুলা, সেগুলো আসলে আমি কতটুকু অডিট করলাম সেই অ্যাসেসমেন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অতএব সেই জায়গা থেকেও দায়বদ্ধতা এড়াতে পারে না। আবার ভুল তথ্যদাতা সে তো আরও মহাপাপী, অতএব তাদের পানিশমেন্টটাও কিন্তু জরুরি। একইভাবে সেন্ট্রাল ব্যাংকের টোটাল নজরদারিতে কিন্তু রাখা উচিত। না হয় একটা আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ এত দূর যায় কিভাবে, অর্থাৎ এটাকে লাগাম টেনে ধরার দায়িত্ব তো রেগুলেটরি প্রতিষ্ঠানের। অতএব রেগুলেশনটাই যদি না থাকে, আর এই দ্বৈততা পরিহার করতে হবে। সর্বশেষ শুধু একটা কথা বলবো, বাংলাদেশের ব্যাংকিং খাতে যে দ্বৈত নীতি রয়েছে, অর্থাৎ একটা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মিনিস্ট্রির ভিতর খুলে ফেলেছেন, পৃথিবীতে এক্সাম্পল নেই। অতএব সেটা আগে ধ্বংস করেন। এটার সম্পূর্ণ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সেন্ট্রাল ব্যাংক, যেটার উপর কোনো নজরদারি নাই বলেই আজকে 45 থেকে এই ঋণ, তাহলে তার দায়বদ্ধতা কার? সেটা কিন্তু আপনি যদি সেন্ট্রাল ব্যাংকে রেগুলেটর হিসাবে ধরেন, তাহলে বাংলাদেশের সরকারি ব্যাংকগুলোর যে কুফল ঋণ অথবা কুঋণ অথবা আপনি ডিফল্ট ঋণ যাই বলেন, সেটার জন্য দায়বদ্ধতা মিনিস্ট্রি অফ ফিনান্সের। সেই কথা থেকে যদি মিনিস্ট্রি অফ ফিনান্স বাঁচতে চান এবং তারা যদি করতে চান, দ্বৈততা পরিহার করে আমি মনে করি সেন্ট্রাল ব্যাংকে টোটাল ইন্ডিপেন্ডেন্ট করা, এবং আরেকটা হচ্ছে লিটারেসিগুলা, আমি যেটা বললাম ফিনান্সিয়াল লিটারেসি, সেই জায়গাগুলোকে আর একটু সহজীকরণ করে যদি আইনের ভাষাগুলা থেকে যায়, তাহলে হয়তো সাধারণ মানুষের কাছেও বোধগম্য হবে। নিশ্চয়ই আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিতে হবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।